প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্স এর ষষ্ঠ অধ্যায়, যেটার নাম হচ্ছে, একটু বোর্ডের দিকে খেয়াল করো, টপিকসটার নাম হচ্ছে আমাদের অবাধ বাণিজ্য ও সংরক্ষণ বাণিজ্য। বাণিজ্য আসলে এটা দুটাই হচ্ছে বাণিজ্য নীতি। ইন্টারন্যাশনাল ট্রেড এটার আওতাভুক্তই হচ্ছে ট্রেড পলিসি। এই পলিসিগুলো আসলে কেমন হবে এটা ডিপেন্ড অন সরকারের উপরে, ওই দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারের উপর নির্ভর করে যে সে কি ধরনের পলিসির উপর বেস করে তার ট্রেডটা পরিচালিত করবে। দুই ধরনের ট্রেড আছে, যেটাকে আমরা বলে থাকি ফ্রি ট্রেড এন্ড প্রোটেকশন। তাহলে আমরা এখানে এই দুইটা ট্রেডের পলিসির সম্পর্কে আলোচনা করব। প্রথমে যে আলোচনাগুলো আমরা করবো, একটু বোর্ডের দিকে তাকাও, সংজ্ঞা, তারপর হচ্ছে সুবিধা অসুবিধা বা পক্ষে বিপক্ষে যুক্তি, অর্থাৎ অবাধ বাণিজ্য, সংরক্ষণ বাণিজ্যের সুবিধা অসুবিধা এবং পক্ষে বিপক্ষে দুইটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর সংরক্ষণের হাতিয়ার বা পন্থা কি কি হতে পারে। লাস্টটা হচ্ছে বাংলাদেশে কোন কোন শিল্পটা সংরক্ষণের আসলে প্রয়োজন বলে আমরা মনে করে থাকি। এটার উপর বেস করে আসলে আজকে আমরা লেকচারটা একটু ফলো করব। প্রথমে যদি আমরা বলে থাকি ফ্রি ট্রেড বা অবাধ বাণিজ্য, অবাধ বাণিজ্য ধারণাটা আসলে কে দিয়েছিলেন? অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ প্রথমেই কিন্তু আসলে লেইসেস-ফেয়ার বা ফ্রি ট্রেড এই কথাটার আবির্ভাব করেছেন। অবাধ বাণিজ্যটার ধারণাটা আসলে ওনারই, কনসেপচুয়াল যে বিষয়টা, এটা অ্যাডাম স্মিথের। উনি বলেছিলেন কি, there is no government intervention in market, মার্কেটে কোনো রকম সরকারি হস্তক্ষেপ থাকবে না এবং এটার মাধ্যমে কিন্তু ট্রেড পরিচালিত হবে, যেটাকে ফ্রি ট্রেড বলতে আমরা এটাই বুঝে থাকি যে আসলে কি অবাধ বাণিজ্যটা কি। কোন রকম সরকার যখন কোন রকম হস্তক্ষেপ করে না বাণিজ্যের ব্যাপারে, শুল্ক বা অশুল্ক কোন রকম বাধাই আরোপ করে না, তখন সেটাকে বলা হয় অবাধ বাণিজ্য। আর প্রোটেকশন বাণিজ্য কোনটা বা সংরক্ষণ বাণিজ্য কোনটা? সংরক্ষণ বাণিজ্য হচ্ছে ফ্রি ট্রেডের বিপরীত, অর্থাৎ সরকার যখন তার বাণিজ্যটাকে সম্পূর্ণরূপে শুল্ক এবং অশুল্ক সমস্ত ধরনের বাধা প্রয়োগ করে রক্ষা করার চেষ্টা করে, তখন সেটাকে বলা হয় সংরক্ষণ বাণিজ্য। আশা করি আমরা সংজ্ঞাটা নিয়ে ক্লিয়ার হয়েছি। পরে আমরা আসবো নেক্সট ক্লুতে সুবিধা এবং অসুবিধা বা পক্ষে বিপক্ষে। সুবিধা অসুবিধা কি, আসলে ফ্রি ট্রেডের সুবিধা অসুবিধা বা প্রোটেকশনের সুবিধা অসুবিধা, এই কোশ্চেনটা এভাবে আসতে পারে যে তুমি কি মনে করো, সংরক্ষণ বাণিজ্য না অবাধ বাণিজ্য, কোনটা তোমার জন্য, কোনটা তোমার মতে ভালো? তাহলে তোমাকে অবশ্যই পক্ষে বিপক্ষে দুইটার কথাই বলতে হবে। সংরক্ষণ বাণিজ্যের পক্ষে বিপক্ষের কথা বলতে হবে বা সুবিধা অসুবিধার কথা বলতে হবে এবং অবাধ বাণিজ্যেরও সুবিধা অসুবিধার কথা বলে তারপর তোমাকে তোমার নিজস্ব একটা মতামত প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখিনি আসলে অবাধ বাণিজ্যের সুবিধাগুলা কি কি। প্রথমে আমরা অবাধ বাণিজ্য নিয়ে আলোচনা করি। অবাধ বাণিজ্যের সুবিধা কি, প্রথম পয়েন্টস গুলা যদি একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক বিশেষীকরণ। অবাধ বাণিজ্যের ফলে আসলে আন্তর্জাতিক বিশেষীকরণ সম্ভব হয়। কেন? কারণ অবাধ বাণিজ্যের মূল কথাই হচ্ছে যে যেই দেশ যেই পণ্য সুবিধা লাভ করে সেটাই উৎপাদন করবে আর রপ্তানি করবে। তাহলে সে যদি সেটাই উৎপাদন করে, তাহলে কি হয়, একটা প্রোডাক্টের বিশেষীকরণ হয়ে যায়। বাংলাদেশ মনে করো পাট উৎপাদনে বিশেষভাবে দক্ষ, তাহলে বাংলাদেশ শুধু পাটই উৎপাদন করুক, তাহলে পাটে কি হয়, পাটের বিশেষীকরণ তৈরি হয়, আন্তর্জাতিকভাবে একটা বিশেষীকরণ তৈরি হয়ে যায়। তারপর হচ্ছে মোট উৎপাদন বৃদ্ধি পায়। সেকেন্ড পয়েন্ট, মোট উৎপাদন বৃদ্ধি পায় কেন? আমি যেহেতু এটাতে বিশেষীকরণ বা বিশেষত্ব অর্জন করেছি, তাহলে প্রোডাকশনটাও করতে করতে আমি একেবারে হাইয়েস্ট লেভেলে যতটুকু আমার একেবারে বেস্ট পারফরমেন্স দিতে পারবো এই প্রোডাকশনের ক্ষেত্রে। সো প্রোডাকশন উইল বি অলসো ইনক্রিজ, অর্থাৎ টোটাল প্রোডাকশন ইন ওয়ার্ল্ড উইল বি ইনক্রিজ ফর ফ্রি ট্রেড। ফ্রি ট্রেডের কারণে বিশ্বে মোট উৎপাদন বৃদ্ধি পায়। তারপর যদি আমরা বলি সম্পদের সুষ্ঠু ব্যবহার, হ্যাঁ, বাংলাদেশে পাট অ্যাভেলেবেল যদি হয়, তাহলে পাটের উৎপাদন যদি আমরা শুধু পাট উৎপাদনে করি, পাটের জিনিস তৈরি করি, তাহলে পাটের যে প্রোডাকশনটা, এই সম্পদটার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবে। তারপরে হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। অর্থনৈতিক উন্নয়নে এটা অবশ্যই সহায়তা করবে ফ্রি ট্রেড। তারপরে কম মূল্যে পণ্য ভোগ, অর্থাৎ যে জিনিসটা আমরা উৎপাদন করতে পারি না
সেই জিনিসটা উৎপাদন করতে গেলে আমাদের বেশি খরচ পড়ে যাবে। কাজে উৎপাদন না করে যদি আমরা সেই জিনিসটা যেই দেশ উৎপাদন করতে পারে তার কাছ থেকে আমদানি করি, তাহলে আমরা কম মূল্যে সেই জিনিসটা ভোগ করতে পারি। তারপর হচ্ছে রপ্তানির সুযোগ থাকে। আমরা যখন আমরা অনেক বেশি উৎপাদন করি তখন আমার দেশে নিজ দেশে প্রয়োজন মিটিয়ে যে জিনিসটা থাকে, উদ্বৃত্ত থাকে, সেটা আমরা রপ্তানি করে দিতে পারি। স্থানীয় উৎপাদকদের দক্ষতা বৃদ্ধি পায়, অর্থাৎ ওই জিনিসটা আমাদের যে লোকাল ইনভেস্টর যারা থাকে, এন্টারপ্রেনিয়ার যারা থাকে, তারা ওই জিনিসটা কি করে, স্কিল হয়ে যায়, অর্থাৎ দক্ষতা অর্জন করে। প্রতিযোগিতার সৃষ্টি হয়, প্রতিযোগিতার সৃষ্টি হয় অর্থাৎ কে কোনটা ভালো তৈরি করতে পারে, কোন জিনিসটা বায়াররা নেবে, এক্ষেত্রে একটা প্রতিযোগিতা। আমিও মনে করো গার্মেন্টস আইটেম দিচ্ছি, ভারতও গার্মেন্টস আইটেম দিচ্ছে, যুক্তরাষ্ট্র কার কাছ থেকে নিবে, যারটা ভালো তার কাছ থেকেই তো নিবে। কাজে এখানে একটা প্রতিযোগিতা তৈরি হয়ে যায় এবং ভালো মানের পণ্য তৈরির একটা নিশ্চয়তা দেখা দেয়। সংরক্ষণ নীতি অপসারণ হয়, অর্থাৎ ফ্রি ট্রেড যখনই বাজারে প্রবেশ করবে, বাজারে থাকবে, তখন কোন রকম প্রোটেকশন সেখানে আর থাকবে না। পণ্য মূল্যের সমতা এসে যায়, অর্থাৎ পণ্য মূল্যের ক্ষেত্রে কারণ এক দেশের পণ্য অন্য দেশে সহজলভ্য হয়, যার ফলে কি হয়, জিনিসগুলোর দামটা অতটা হাই থাকে না, এটা ইজি হয়ে যায় এবং সমতা এসে যায়। তারপর জীবনযাত্রার মান উন্নয়ন হয়, আমরা যে জিনিসটা তৈরি করতে পারি না সেই জিনিসটাও ভোগ করতে পারছি, যার ফলে আমাদের জীবনযাত্রা বা লিভিং স্ট্যান্ডার্ডটাও উন্নত হয়ে যাচ্ছে। এগুলো হলো সবই আমাদের ফ্রি ট্রেডের সুবিধা বা পক্ষের যুক্তি। ফ্রি ট্রেড কেন করব, এটা হলো সেই পক্ষের যুক্তি। এখন আমরা যদি বলি বিপক্ষের যুক্তিগুলা কি, তাহলে আমাদের অসুবিধাটা দেখতে হবে। ফ্রি ট্রেডের অসুবিধাটা কি? ফ্রি ট্রেডের অসুবিধা বলতে গেলে আসলে যদি আমরা বলে থাকি প্রথমেই, তাহলে হচ্ছে স্থানীয় শিল্পের বিকাশ ব্যাহত হয়। কারণ ফ্রি ট্রেড আমরা মার্কেটটা যখনই ওপেন করে দিব, তাহলে বাংলাদেশ মনে করো ওই দেশের যে শিল্পগুলা থাকে, প্রিম্যাচুর শিল্পগুলা, সেগুলো কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, প্রতিযোগিতায় টিকতে পারে না। তারপর ক্ষতিকর পণ্য সামগ্রী আমদানি, ফ্রি ট্রেডের কারণে দেখা যায় বিদেশ থেকে আমাদের দেশের ক্ষতি হলেও সেই জিনিসগুলো আমদানি হয়ে যাচ্ছে, যেটা আমাদের দেশের জন্য বা কোনো একটা দেশের জন্য রিস্ক হয়ে যায়, সেই জিনিসটাও আমদানি করতে তারা বাধ্য থাকে। তারপর অসাধু প্রতিযোগিতা ও ডাম্পিং হয়, অসাধু প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতার কারণে অনেক শিল্প ধ্বংস হয়ে যায়। আর ডাম্পিং নীতিটা কি আমি তোমাদের আগের লেকচারে বলেছি, আবার একটু বলি। ডাম্পিং হচ্ছে যখন কোনো দেশ নিজের দেশে কোনো পণ্যে ও নিজের দেশের চেয়ে অন্য দেশে সেই পণ্যটা কম দামে বিক্রি করে, সেটাকে ডাম্পিং নীতি বলা হয়। তাহলে ওই দেশের মার্কেটটাকে ধ্বংস করার জন্য। মনে করো ফেয়ার অ্যান্ড লাভলি ভারত নিজের দেশে বেচে 180 টাকায়, কিন্তু বাংলাদেশে বিক্রি করবে 150 টাকায়। কেন? বাংলাদেশের বাজারটা দখল করার জন্য, যার ফলে বাংলাদেশে যে ধরনের ক্রিমগুলো আছে সেগুলো যেন না চলে, এটাকেই ডাম্পিং নীতি বলা হয়। এবং ফ্রি ট্রেডের কারণে ডাম্পিং নীতিটা আসলে হয়েই থাকে। তারপরে স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা হ্রাস, স্থানীয় উদ্যোক্তারা যখন প্রতিযোগিতায় টিকে থাকে না, তারা যখন শিল্প তৈরি করতে পারে না, তার দক্ষতাটা আস্তে আস্তে কি হয়, নষ্ট হয়ে যায়। বলে না অনভ্যাসে বিদ্যা হ্রাস, অর্থাৎ তাদের যখন প্রোডাকশনে তারা খুব আসতে পারে না, তাদের ওই দক্ষতাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। অসম অর্থনৈতিক উন্নয়ন হয়, কারণ অসম অর্থনৈতিক উন্নয়ন, বাংলাদেশ পাটে ভালো, বাংলাদেশকে যদি তুমি সারা জীবন শুধু পাটই উৎপাদন করতে বলো, তাহলে বাংলাদেশে তো শিল্পজাত পণ্য কখনোই তৈরি হবে না। যার ফলে কি হচ্ছে, কোনো দেশ দেখা যাচ্ছে কৃষি ভিত্তিকে থেকে যাচ্ছে, আবার কোনো দেশ শুধু শিল্প ভিত্তিকে থেকে যাচ্ছে। আবার আমদানির উপর নির্ভরশীলতা হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা আমদানি করতে করতে এমন একটা অবস্থা ওই দেশের হয়ে যায় যে সেই জিনিসটা নিজের দেশে তৈরি করার প্রবণতা আর থাকে না, যেটা তোমাদের এই জেনারেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে। অর্থাৎ ফুড পান্ডার উপরে এত বেশি ইয়াং জেনারেশন নির্ভরশীল হয়ে যাচ্ছে যে বাসায় রান্না বান্না করার আর কোনো চিন্তা ভাবনাই তাদের থাকে না। তারপরে অসম্পূর্ণ বিশেষায়নটা আসলে সম্পূর্ণ হয় না, কারণ একটা বিশেষ পণ্যে যদি তুমি পারদর্শী হয়ে থাকো, শুধু সেটাই করছো, অন্য কোনো দ্রব্যে তোমার বিশেষায়ন করা সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক বিরোধ সৃষ্টি হচ্ছে, যখনই ইন্ডিয়ার আমার কাছ থেকে মার্কেটটা নিয়ে নিচ্ছে, তখন ইন্ডিয়ার সাথে আমার মনোমালিন্য তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে দেখা যায় প্রতিযোগিতার কারণে কি হয়ে যায়, মনোমালিন্য তৈরি হয়ে যায়। সম্পদের মজুদ নিঃশেষ হয়ে যায়। এই যে পাট
শিল্প উৎপাদন করতে 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 একসময় আমাদের পাট নিঃশেষ হয়ে যাবে। গ্যাস রপ্তানি যদি আমরা করতেই থাকি তাহলে গ্যাস আমাদের একসময় শেষ হয়ে যাবে। ইলিশ যদি আমরা রপ্তানি করতেই থাকি ইলিশ আমাদের শেষ হয়ে যাবে। এভাবে দেখা যায় পণ্যটা নিঃশেষ হয়ে যায়। তারপর উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের বিস্তার, এই কথা বলার অবকাশ রাখে না যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল বণিক হিসাবে ভারতীয় উপমহাদেশে, কিন্তু বণিকের দণ্ডই একসময় রাজদণ্ডে পরিণত হলো। অর্থাৎ বাণিজ্য করতে এসে তারা সিংহাসন দখল করে ফেললো এবং সেই উপমহাদেশ 200 বছর তারা শাসন করার যোগ্যতা অর্জন করেছিল। তো এভাবে আসলে ছোট ছোট দেশগুলা বাণিজ্যের কারণে দেখা যায় বড় দেশের উপনিবেশে পরিণত হয়। এই গেল আমাদের অবাধ বাণিজ্যের সুবিধা অসুবিধা, বা আশা করি পক্ষে বিপক্ষেও যদি বলে তাহলে দুইটাই তুমি বলবে। পক্ষের ক্ষেত্রে সুবিধাগুলোর পয়েন্টস বলবা আর বিপক্ষের ক্ষেত্রে অসুবিধার পয়েন্টস গুলো বলবা। এখন আসলে সংরক্ষণ বাণিজ্য কি? সংরক্ষণ বাণিজ্য আসলে আমরা প্রথমেই বললাম যে সরকার যখন কোনো দেশে তার বাণিজ্যকে বিভিন্ন শুল্ক অশুল্ক বাধা আরোপ করে বাণিজ্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তখন সেটাকে আসলে সংরক্ষণ বাণিজ্য বলে। সংরক্ষণ বাণিজ্যের কি পক্ষে যুক্তিগুলা কি, বা সংরক্ষণ বাণিজ্যের সুবিধাটা কি? 3 ধরনের সুবিধা এখানে আছে। অনর্থনৈতিক যুক্তি আমি দেখাতে পারি যেটা অর্থনীতির সাথে রিলেটেড না। একটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ পয়েন্টস, যেটা বিভ্রান্তিমূলক যুক্তিও বলা হয়, এবং আরেকটা হচ্ছে অর্থনৈতিক যুক্তি। তাহলে আমরা আসলে অর্থনৈতিক যুক্তিগুলো আগে দেখি যে সংরক্ষণের পক্ষের যুক্তিগুলো কি। যে সার্বভৌমত্ব, আমরা বলে দিই সার্বভৌমত্ব রক্ষা পাবে। ওই যে বলা হয়েছে যে বণিকের দণ্ড যেন রাজদণ্ডে পরিণত না হয়, এই জন্য ফ্রি ট্রেডের কারণে সেটার একটা সুযোগ থাকে। তো ফ্রি ট্রেডকে যদি আমরা প্রতিহত করে বাণিজ্যকে সংরক্ষণ করি তাহলে কিন্তু আমাদের সার্বভৌমত্বের ক্ষেত্রে আর কোনো হুমকি থাকে না, সার্বভৌমত্ব ঠিক থাকে। তারপর হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য, অর্থাৎ অনেক জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য রাজনৈতিক দলগুলা কি করে, অনেক সময় পণ্য আমদানি রপ্তানি করে থাকে তাদের নিজেদের ইয়ের জন্য, যার ফলে এটা হচ্ছে রাজনৈতিক দলগুলার একটা সাপোর্ট হিসেবে কাজ করে থাকে। প্রোটেকশন নীতিটা রাজনৈতিক দলগুলোকে একটা স্ট্রং সাপোর্ট দিয়ে থাকে। এরপরে আসি আমরা বিভ্রান্তিকর যুক্তি, মনে করো যেমন এটা হচ্ছে শ্রম স্বার্থ সংরক্ষণ। বলা হয় যে প্রতিযোগিতায় আমাদের দেশে শিল্প টিকে থাকবে না, যার ফলে শ্রমিকরা কি হবে, শ্রমিকরা অসুবিধায় পড়বে, শ্রমিকদের কষ্ট হবে। তো সেই কারণে শ্রমিকদের যেন অসুবিধা না, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য সংরক্ষণ নীতি মেনে চলা উচিত। এটা আসলে দুর্বল পয়েন্ট। তারপরে হচ্ছে দেশের অর্থ দেশের সংরক্ষণ, এটাও খুব নন মেজর একটা পয়েন্ট, যে সংরক্ষণের মাধ্যমে আমরা কি করতে পারি, দেশের অর্থ দেশেই থাকতে পারে। আমদানি করে আমরা বিরাট বড় একটা প্রতিকূল বাণিজ্য ভারসাম্য তৈরি করতে পারি না, যার ফলে আমদানির জন্য অনেক অর্থ চলে যায়, সেটা আর হচ্ছে না। দেশের অর্থ দেশেই থাকে। আর্থিক মজুরি বৃদ্ধি পায়, যদি আমরা দেশের অর্থ দেশেই রাখতে পারি, শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয়ে যায়, শ্রমিকদের স্বার্থ রক্ষা হয়, যার ফলে কি হয়, শ্রমিকদের আর্থিক মজুরিটা বৃদ্ধি পায়। দেশীয় দ্রব্যের উপর নির্ভরশীলতা বাড়ে, কারণ দেশীয় প্রোডাক্ট যখন আমাদের ফ্রি ট্রেডের কারণে ফ্রি ট্রেড বন্ধ, যার ফলে বিদেশি প্রোডাক্ট যখন আর দেশে প্রবেশ করে না, তখন কিন্তু কি হয়, দেশীয় দ্রব্যের উপর নির্ভরশীলতা বেড়ে যায়। ভারতের বাজার অনেকটাই সংরক্ষণশীল। তোমরা দেখো আমাদের দেশে যেমন রাস্তাঘাটে অ্যাভেলেবল বিদেশি গাড়ি, ভারতের রাজনৈতিক বড় বড় নেতারা এবং বড় বড় ফিল্ম স্টাররা, ক্রিকেটাররা, যারা ইচ্ছা করলেই পারে সকাল বিকাল এক গাড়ি থেকে আরেক গাড়ি চড়তে, তারাও কিন্তু তাদের দেশীয় ব্র্যান্ডের গাড়ি কিনতে চড়তে বাধ্য থাকে, কারণ তাদের দেশের মার্কেট ওপেন করে দেওয়া হয়নি। তো এটাই আসলে বলা হচ্ছে যে দেশীয় পণ্য, দেশীয় দ্রব্যের উপর নির্ভরশীলতা বেড়ে যায়। প্রতিশোধমূলক ব্যবস্থা যখন বলা হচ্ছে যে প্রতিযোগী একটা দেশ যখন সংরক্ষণমূলক নীতি গ্রহণ করে, তখন অপর দেশটা কি করবে, সেই দেশের উপর প্রতিশোধ নেওয়ার জন্য নিজেও সংরক্ষণ নীতি অবলম্বন করতে পারে। তারপরে হচ্ছে নিয়োগ বৃদ্ধি পায় কেন, সংরক্ষণ নীতির কারণে অনেক শিল্প গড়ে ওঠে, শিল্পগুলো বিকাশ ঘটে, যার ফলে অনেক শ্রমিকের দরকার হয় এবং নিয়োগ বৃদ্ধি পায়। এখন আমরা আসবো অর্থনৈতিক যুক্তি। অর্থনৈতিক যুক্তিগুলা কি কি দেখো, যে সংরক্ষণের ফলে অর্থনৈতিক উন্নয়ন হয়। অর্থনৈতিক উন্নয়ন হয় কেন, কারণ হচ্ছে
সংরক্ষণের অর্থনৈতিক যুক্তিগুলো পড়ছিলাম আমরা। সংরক্ষণ অর্থনৈতিক যুক্তির মধ্যে প্রথমে যেটা বলা হচ্ছে, অর্থনৈতিক উন্নয়নের জন্য সংরক্ষণ নীতি দরকার। কারণ কি, ফেডারেলিস্ট অর্থনীতিবিদ ফেডারেলিস্ট সংরক্ষণের জন্য মনে করেন যে একটা দেশ আসলে অর্থনীতির বিভিন্ন প্রবৃদ্ধির বিভিন্ন স্তর অতিক্রম করে, যার প্রবৃদ্ধির প্রথম স্তরে দেশটি কৃষিভিত্তিক হলে পরে তখন সংরক্ষণ নীতি আসলে কাজে লাগে না। দ্বিতীয় স্তরে যখন দেশটি শিল্পের দিকে আগায় তখন আসলে সংরক্ষণ নীতিটা দরকার, কারণ তখন শিল্পের মাত্র বিকাশ হয়, যার ফলে তখন তাকে প্রোটেকশন দিতে হয়। এরপরে ডাম্পিং বিরোধী নীতির জন্য সংরক্ষণ নীতি দরকার, কারণ হচ্ছে ডাম্পিং সংরক্ষণ নীতি যদি ফলো করা হয় তাহলে অন্য কোনো দেশ ডাম্পিং নীতি কার্যকর করতে পারে না সেই দেশটির উপরে। তারপর হচ্ছে শিল্পের বহুধাকরণ যুক্তি। বহুধাকরণ যুক্তি হচ্ছে, মনে করো যদি আমরা ফ্রি ট্রেড করি তাহলে কি বিশেষীকরণ অর্জনের জন্য একটা দ্রব্যের উপরেই আমাদেরকে মনোনিবেশ করতে হবে, কিন্তু যদি আমরা প্রোটেকশন নীতি দিই তাহলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা যেহেতু আমাদের প্রডিউস করতে হয়, যার ফলে অনেক শিল্পের ক্ষেত্রে আমাদের বিকাশ ঘটে, অনেক শিল্পই গড়ে ওঠে। তারপর আভ্যন্তরীণ বাজার বিশৃঙ্খলা। ফ্রি ট্রেডের কারণে আসলে বাজারে যে বিশৃঙ্খলাটা দেখা দেয় সেই বিশৃঙ্খলাটা রোধ করা যায় প্রোটেকশন নীতির মাধ্যমে। লেনদেন উদ্বৃত্ত যুক্তির কথা যদি আমরা বলি তাহলে ফ্রি ট্রেডের কারণে দেখা যায় যেসব দেশে আমদানি অনেক বেশি হয়, রপ্তানি কম হয়, সেখানে একটা ব্যালেন্স অফ পেমেন্ট বিরাজ করে, অর্থাৎ লেনদেন ভারসাম্যে কি হয়, ঘাটতি দেখা দেয়। এই বিরাট ঘাটতি পূরণের জন্য প্রোটেকশন নীতি গ্রহণ করা দরকার। প্রোটেকশন নীতি যদি গ্রহণ করে তাহলে আমদানি রপ্তানির যে ব্যাপক একটা পার্থক্য, প্রতিকূল পার্থক্য, সেটা আর থাকে না। এরপর যদি বলি আমরা নিয়োগ চুক্তি। সংরক্ষণের ফলে আসলে নিয়োগ বৃদ্ধি পায়, কারণ যেহেতু অনেক ধরনের শিল্প কারখানা গড়ে ওঠে, যার ফলে শ্রমিকদের নিয়োগ দেওয়া হয় এবং নিয়োগ অবভিয়াসলি বেড়ে যায়। এই গেল সংরক্ষণের পক্ষের যুক্তিগুলো। এরপরে আমরা সংরক্ষণের অসুবিধা বা বিপক্ষের যুক্তিগুলো নিয়ে একটু কথা বলতে পারি। সংরক্ষণের অসুবিধা বা বিপক্ষের যুক্তিগুলো আসলে কি? বিপক্ষের যদি আমরা বলি তাহলে হচ্ছে, দেখো, দেশের অর্থ দেশে রাখার যুক্তি যদি আমরা বলি বিপক্ষে, তাহলে আমরা যদি বলি যে আমদানি বন্ধ হয়ে যাবে, তাই না, সংরক্ষণের কারণে। আমদানি বন্ধের সাথে সাথে তো আসলে রপ্তানিও বন্ধ হয়ে যায়, তাই না? তাহলে যে দেশটা রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করতো তার কি হবে? প্রোটেকশন নীতি অবলম্বন করার ফলে তার কি হচ্ছে? তার রপ্তানি আয়ও বন্ধ হয়ে যাচ্ছে। বিদেশি পণ্যের বাজার দেশে সৃষ্টি না করলে বৈদেশিক বাজার সংকুচিত হবে, অর্থাৎ যদি আমরা নিজের দেশে বিদেশি পণ্যের বাজার সৃষ্টি করতে না দেই তাহলে আমার পণ্যটাও তো বিদেশে বাজার তৈরি করতে পারবে না, যার ফলে বিদেশে বাজারটা কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে। ক্রেতার স্বার্থ উপেক্ষা ও ভোগ উদ্বৃত্ত হ্রাস, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে আমরা প্রোটেকশন যদি নেই তাহলে ক্রেতার স্বার্থটা কি হচ্ছে? এখানে ক্ষুণ্ণ হচ্ছে। কারণ কি, আমি কনজিউমার, আমার অধিকার আছে যে কোনো প্রোডাক্ট কনজিউম করার। এখন তুমি প্রোটেকশন নীতির কারণে অন্য কোনো দেশের প্রোডাক্ট আমাকে কনজিউম করতে দিবে না, আমার ক্রয় করার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি করতে পারছি না, তাহলে এখানে কি হচ্ছে? ভোক্তার স্বার্থ অক্ষুণ্ণ, ভোক্তার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। প্রোটেকশন নীতির কারণে এটা হয়ে যাচ্ছে। তারপর উদ্বৃত্ত বিষয় অতি সংরক্ষণ, বাণিজ্য হ্রাস, দেশেও ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ আমরা প্রোটেকশনের কারণে দেখা যাচ্ছে যে আমাদের সেই যেসব শিল্পের বিকাশ হচ্ছে, বিকাশের কারণে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এমন পর্যায়ে যে সেটা তখন আর কি হচ্ছে? দেশের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থেকে যাচ্ছে। উদ্বৃত্তটা কি হচ্ছে? আমরা রপ্তানি করতে পারছি না, রপ্তানি না করতে পারলে নষ্ট হয়ে যাচ্ছে, এটা একটা সুযোগ থেকে যাচ্ছে। দেশীয় শিল্প বিদেশের সাথে প্রতিযোগিতার বাধা, অর্থাৎ প্রতিযোগিতায় কিন্তু মেধা বলো, দক্ষতা বলো তৈরি করতে পারে। আমরা যেহেতু প্রতিযোগিতায় অবতরণ করতে পারবো না প্রোটেকশনের কারণে, যার ফলে কোনো প্রোডাক্টে কি হবে? প্রতিযোগিতা থাকবে না, যা আমাদেরকে দিবে আমাদের তাই গ্রহণ করতে বাধ্য হবে। মনে করো বিটিভি যখন ছিল, অন্য কোনো চ্যানেল ছিল না, বিটিভি যা পরিবেশন করতো আমাদেরকে তাই গিলতে হতো বা সেটাই গ্রহণ করতে বাধ্য ছিলাম আমরা। কিন্তু যখনই অনেক ধরনের চ্যানেল এসে গেল, তাহলে এখন প্রত্যেকটা চ্যানেলই তাদের প্রোগ্রামকে আকর্ষণীয় করার জন্য প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগিতায় লিপ্ত হয় এবং নিজেদের মান উন্নয়নে সচেষ্ট থাকে। এটাই আসলে হয়ে থাকে। তারপর বিশ্বায়নে বাধা হয়। গ্লোবালাইজেশন আমরা যেটা বলে থাকি, গ্লোবালাইজেশনের থিম যে বিশ্বটা একটা গ্রামে পরিণত হওয়া,
সেটাও সম্ভব হয় না প্রোটেকশন নীতির কারণে, কারণ আমাদের অন্যান্য দেশের সাথে তো সংযোগই হয় না। তাহলে আমাদের গ্লোবালাইজেশনে আমরা নাম লিখাবো কিভাবে, তাই না? সেটাও সম্ভব হয় না। ডাম্পিং বিরোধী যুক্তি, ঠিক আছে। আন্তর্জাতিক বাণিজ্যের পরিবেশ বিনষ্ট হয়, অর্থাৎ আমরা কারোর সাথে লেনদেনে যাচ্ছি না, আমার বিপদেও কেউ এগিয়ে আসছে না, আমিও কারো বিপদে এগিয়ে যেতে পারছি না। তারপর প্রশাসন উন্নয়নের জটিলতা হয়ে থাকে বিভিন্ন। সংরক্ষণ নীতি যখনই ফলো করা হয় তখন ট্রেড পলিসির অনেক রকম ধারা থাকে, অনেক কিছু সরকারকে মেনটেন করতে হয়, যার ফলে প্রশাসনিক একটা জটিলতা দেখা দেয়। এই গেল আমাদের আসলে সংরক্ষণের বিপক্ষে যুক্তি বা অসুবিধাগুলো। এখন আমরা আসবো সংরক্ষণের হাতিয়ার বা পন্থা। কি কি পন্থা আসলে সংরক্ষণ করে সরকার একটা দেশে, কি কি পন্থায় করে থাকে, তাই না? সেটা আমরা দেখতে পারি। নিয়ন্ত্রণের সংরক্ষণ নীতি সমূহ বা বাণিজ্য নিয়ন্ত্রণ পদ্ধতি সমূহ কি কি, সেটা 1 by 1 আমরা দেখি। সেটা হচ্ছে যে শুল্ক। শুল্ক আমদানির ক্ষেত্রে যে করটা ধরা হয় সেটাকে বলা হয় আমদানি শুল্ক, রপ্তানির উপর যে করটা আরোপ করা হয় সেটাকে বলা হয় রপ্তানি শুল্ক। তো আসলে এই শুল্কর মাধ্যমে কিন্তু সরকার আমদানি রপ্তানিকে নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে কোটা, কোটা বা আমদানি লাইসেন্স। কোটা কি, যেমন সরকার বলে দেয় এতটুকু তুমি আমদানি করতে পারবে, এর বাইরে আমদানি করতে পারবে না, এতটুকু তুমি রপ্তানি করতে পারবে, এর বাইরে রপ্তানি করতে পারবে না, এটাকে আসলে বলা হয় কোটা। আর লাইসেন্স, সরকার যাকে যাকে লাইসেন্স দিবে আমদানি করার তারাই লাইসেন্স প্রাপ্ত আমদানিকারক, এবং যাকে যাকে রপ্তানির লাইসেন্স দেবে তারাই লাইসেন্স প্রাপ্ত রপ্তানিকারক। এর বাইরে কেউ আমদানি রপ্তানি করার সুযোগ পাবে না। তারপর হচ্ছে আমদানি নিষেধাজ্ঞা। সরকার যদি নিষেধ করে দেয় যে এই পণ্য আমদানি করা যাবে না, সেটাও একটা প্রোটেকশন পন্থা হলো, হাতিয়ার হলো। তারপর হচ্ছে বিনিময় নিয়ন্ত্রণ, অর্থাৎ সরকার কি করে, মুদ্রার চাহিদা ও যোগান নিয়ন্ত্রণের মাধ্যমে বিনিময় হারকে প্রভাবিত করাটাই আসলে বিনিময় নিয়ন্ত্রণ। সরকারি ক্রয় অগ্রাধিকার। সরকার যদি মনে করে বিদেশি সস্তা সামরিক সরঞ্জাম ও কলকবজা ক্রয় না করে ওই টাকাটা দিয়ে যদি দেশের থেকে ক্রয় করে তাহলে কিন্তু একটা প্রোটেকশন হচ্ছে। তারপর ভর্তুকি। সরকার দেশীয় পণ্যের উপরে যদি ভর্তুকি দেয় তাহলে সেটাও একটা প্রোটেকশন নীতি হয়। আন্তর্জাতিক কার্টেল। আন্তর্জাতিক কার্টেল হচ্ছে যে কিছু একই প্রোডাক্ট, সমজাতীয় পণ্য নিয়ে যখন কয়েকটি শিল্প একত্রিত হয়ে দাম ও যোগান নিয়ন্ত্রণ করে সেটাকে কার্টেল বলা হয়। যেমন ওপেক। ওপেক হচ্ছে কার্টেলের একটা খুব উৎকৃষ্ট উদাহরণ। গুটি কয়েক দেশ যখন এই তেলের বাজারটা নিয়ন্ত্রণ করে থাকে, তাহলে এরকম কার্টেল যদি সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে একচেটিয়ামূলক প্রতিযোগিতার উদ্দেশ্যে যদি হয়, তাহলে সরকার এরকম কার্টেল যদি গঠন করে দেয় তাহলে কিন্তু এটা কিছুটা নিয়ন্ত্রণ হয়। তারপর হচ্ছে মূল্য বৈষম্য, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন দেশের কাছে বিভিন্ন দামের পণ্য, বিভিন্ন দামে যদি পণ্য রপ্তানি করে তাহলে সেটাকে মূল্য বৈষম্য বলা হয়। একই পণ্য কিন্তু এক দেশের কাছে এক মূল্যে, আরেক দেশের কাছে আরেক মূল্যে বিক্রি করছে, এটা কি আসলে বলা হচ্ছে মূল্য বৈষম্য। আন্তর্জাতিক পণ্য চুক্তি। সরকার যদি দেশের সাথে, কোনো দেশের সাথে কন্ট্যাক্ট করে থাকে যে আমি তোমার দেশ থেকে এই পণ্য নেব, তুমি আমার দেশ থেকে এই পণ্য নেবে, তাহলে সেটাও একটা হাতিয়ার হতে পারে। এরপর হচ্ছে রাষ্ট্রীয় বাণিজ্য। রাষ্ট্রীয় বাণিজ্যটাই আসলে সরকারের মেইন বিষয়, অর্থাৎ সরকার কিভাবে তার আমদানি এবং রপ্তানি বাণিজ্যটাকে কন্ট্রোল করবে ওগুলো সরকারের উপরে ডিপেন্ড করে। তো আমরা আসলে করে নিলাম যে কি কি ধরনের হাতিয়ার বা পন্থার মাধ্যমে সরকার বাণিজ্যটা করে থাকে। এখন আমরা একটু দেখতে পারি কোন কোন পণ্যটা বাংলাদেশের জন্য আসলে সংরক্ষণের প্রয়োজন রয়েছে, বাংলাদেশের জন্য কোন কোন শিল্পে। সেক্ষেত্রে আমরা যদি বলি তাহলে বলতে পারি, কিভাবে চারটা ভাগে ভাগ করতে পারি: রপ্তানিমুখী শিল্প, মৌলিক শিল্প, উদীয়মান শিল্প এবং অন্যান্য ক্ষেত্রসমূহ। তাহলে আমরা রপ্তানিমুখী শিল্প কোনগুলা, মনে করো পোশাক শিল্প, চামড়া ও মৎস্যজাত শিল্প, এগুলো হচ্ছে আমাদের রপ্তানিমুখী শিল্প। এই শিল্পগুলোকে আমরা সংরক্ষণ দিতে পারি। তারপর হচ্ছে মৌলিক শিল্প। মৌলিক শিল্পগুলো হচ্ছে কি, পাট শিল্প, চিনি শিল্প, তাঁত শিল্প, এই সার ও রাসায়নিক শিল্প, এগুলোকে আসলে আমরা প্রোটেকশন দাবি রাখি। তারপরে হচ্ছে উদীয়মান শিল্প, অর্থাৎ রাইজিং ইন্ডাস্ট্রি যেগুলা, সেগুলো হচ্ছে যেমন ওষুধ শিল্প, সংযোজন শিল্প, এই দুই ধরনের শিল্পকে আমরা প্রোটেকশন দিতে পারি বা প্রোটেকশন দাবি রাখি। অন্যান্য ক্ষেত্রে যদি বলি তাহলে সেটা হচ্ছে প্লাস্টিক শিল্প, আসবাবপত্র শিল্প, সিমেন্ট শিল্প, জাহাজ শিল্প। তাহলে এই শিল্পগুলো আসলে
আমাদের প্রোটেকশনের দাবি রাখে বা প্রোটেকশন দিলে পরে এগুলা প্রাইস পড়বে ইন ফিউচার। তাহলে আমরা দেখে নিলাম আসলে বোর্ডের দিকে আমরা আবার একটু তাকাই। অবাধ বাণিজ্য সংরক্ষণ বাণিজ্যের ক্ষেত্রে আমরা যে যে বিষয়গুলো আজকে আমাদের পড়ার কথা ছিল, সংজ্ঞা, সুবিধা অসুবিধা, পক্ষে বিপক্ষে যুক্তি, সংরক্ষণের হাতিয়ার বা পন্থাসমূহ, কোন কোন শিল্প সংরক্ষণের প্রয়োজন বাংলাদেশে, এই সবগুলো টপিকস নিয়ে আমরা আজকে আলোচনা করলাম আমাদের লেকচারে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পড়বে, আসলে পড়ার কোনো বিকল্প নাই, যত বেশি পড়বে ততই বেশি জানতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।